রোববার গভীর রাত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে অত্যন্ত নীরবে এবং তড়িঘড়ি করে উড়াল দিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ঠিক তার ২৪ ঘন্টার মাথায় আজ সোমবার চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। সরকারের শীর্ষ দুই নীতি নির্ধারকের এই আকস্মিক তড়িঘড়ি এবং অনেকটা গোপনীয় চীন সফর কোনো সাধারণ বা রুটিন কূটনৈতিক সফর নয়। যদিও এটিই দেখানো হচ্ছে, তবে এটি মূলত চরম অস্তিত্ব সংকটে পড়া খাদের কিনারে দাঁড়িয়ে থাকা একটি সরকারের লাইফ সাপোর্ট খোঁজার এক মরিয়া এবং শেষ চেষ্টা। ভূরাজনৈতিক দাবার বোর্ডে বাংলাদেশ সরকার এখন এমন এক চালে আটকে আছে যেখান থেকে তাদের ফেরার পথ প্রায় রুদ্ধ। সময়টা একটু পেছনে ফেরানো যাক। তারিখটা ছিল গত ১৯ ফেব্রুয়ারি। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৭ দিন পার হয়েছে। সে সময় একটি খবর রাজনৈতিক অঙ্গনে খুব একটা গুরুত্ব পায়নি, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির ভাষায় সেটি ছিল এক ভয়াবহ এবং নজিরবিহীন অবজ্ঞার দলিল। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে একটি সৌজন্য সাক্ষাতের জন্য রীতিমতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি দিয়ে সময় চেয়েছিলেন। একটু লজিক দিয়ে ভাবুন, যে দেশের আর্থিক, বাণিজ্যিক এবং লজিস্টিক সহায়তা ছাড়া বাংলাদেশের অর্থনীতি কার্যত অচল, সেই পরাশক্তি চীনের রাষ্ট্রদূতকে একটি নতুন সরকারের প্রধানের সাথে দেখা করতে ফর্মালিটি মেইনটেইন করে চিঠি পাঠাতে হয়। এটি ছিল চীনের প্রতি বর্তমান সরকারের এক চরম অধ্যত্ব এবং নজিরবিহীন অবজ্ঞা। কেন এই অবজ্ঞা করেছিল বিএনপির সরকার? কারণ তখন সরকার বিভোর ছিল আমেরিকা এবং ভারতের শর্তহীন মদত পাওয়ার এক মরীচিকাময় স্বপ্নে। জাতীয় নির্বাচনের বহু আগে থেকেই বিএনপি মূলত তাদের দলের ভেতরের চীনপন্থী নেতাদের সম্পূর্ণভাবে সাইডলাইন করে রেখেছিল। তাদের লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে ওয়াশিংটন এবং দিল্লিকে খুশি রাখা। তারা ভেবেছিল আমেরিকাকে খুশি রাখতে পারলেই আইএমএফের ডলারের বস্তা নিয়ে তারা দেশে ফিরবে এবং ক্ষমতা চিরস্থায়ী করবে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এবং ভূরাজনীতি কোনো রূপকথার গল্প নয়। মাত্র ২ মাসের ব্যবধানেই বর্তমান সরকারের সেই আমেরিকা নির্ভর তাসের ঘর তাসের মতোই সশব্দে ভেঙে পড়েছে। দুটি ভয়ঙ্কর ধাক্কায় সরকারের কনফিডেন্স এখন আক্ষরিক অর্থেই ধূলিসাৎ। প্রথমত, পশ্চিমাদের অন্ধ তোষামত করার পরও আইএমএফ সোজাসাপটা ভাষায় বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ৩৫,০০০ কোটি টাকার ঋণের কিস্তি আটকে দিয়েছে। তারা কারণ হিসাবে ব্যাংক লুটেরাদের পুনর্বাসন এবং সংস্কার না করার কথা বলেছে। দ্বিতীয়ত এবং সবচেয়ে ভয়াবহ কারণটি হলো, আমেরিকাকে খুশি করতে গিয়ে সরকার গায়ের জোরে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং স্টেটমেন্ট দিয়েছিল। এর ফলাফল হয়েছে সম্পূর্ণ বুমেরাং। আমেরিকা যখন খোদ মধ্যপ্রাচ্যে ইরানের কাছে ভূরাজনৈতিক এবং সামরিকভাবে চরম নাস্তানাবুদ হচ্ছে, তখন সেই ক্ষোভে ইরান হরমুজ প্রণালীতে আটকে দিয়েছে বাংলাদেশের সারবাহী বিশাল জাহাজ বাংলার জয়যাত্রা এবং তেলের জাহাজ। অর্থাৎ আমেরিকার দালালি করতে গিয়ে সরকার আইএমএফের কাঙ্ক্ষিত ডলারে পেল না, আবার উল্টো ইরানের রোশানলে পড়ে দেশের সার ও তেলের লাইফলাইনও বন্ধ করে ফেলল। চীনের মতো শান্ত এবং ধূর্ত পরাশক্তি কিন্তু এই চরম সংকটময় সময়ে চুপ করে বসেছিল না। বিএনপি যখন তাদের অবজ্ঞা করে আমেরিকার দিকে ছুটছিল, চীন তখন অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের খুঁটি সাজিয়েছে। তারা সরকারের ওপর নির্ভর না করে সরাসরি বিরোধী দলগুলোর সাথে সম্পর্ক মজবুত করতে শুরু করে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে চীনের সাম্প্রতিক সখ্যতা রাজনৈতিক মহলের চোখ কপালে তুলে দিয়েছে। গত পবিত্র রমজান মাসে খোদ চীনা রাষ্ট্রদূত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে সাথে নিয়ে মিরপুরে বিশাল অনুদান বিতরণ করেছেন। এটি কোনো সাধারণ ইফতার বা ত্রাণ বিতরণের ছবি ছিল না, এটি ছিল বর্তমান সরকারের প্রতি চীনের একটি চরম শক্তিশালী কূটনৈতিক বার্তা। চীন বুঝিয়ে দিয়েছে, তোমরা আমাদের অবজ্ঞা করলে কি হবে, বাংলাদেশে আমাদের বিকল্প এবং শক্তিশালী রাজনৈতিক মিত্র সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আজ যখন সরকারের কোষাগারের টাকা নেই, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার পথে, কৃষকের সার নেই, পুরো দেশ অন্ধকারে তলিয়ে যাওয়ার আশঙ্কায়, তখন কোনো উপায় না দেখে সরকার সেই অবহেলিত চীনেরই দ্বারস্থ হচ্ছে। আমেরিকার কাছে চরমভাবে প্রতারিত হওয়ার পর এখন চীনের পা ধরতে বেইজিংয়ে ছুটছেন
বিএনপির নেতারা। রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে এখন সবচেয়ে বড় এবং হাস্যকর প্রশ্নটি হলো, চীন কি এই সরকারকে আদৌ গ্রহণ করবে? সরকার তো চীনের সাথে সেই বিশ্বাসঘাতক প্রেমিকার মতো আচরণ করেছে, যে কিনা নতুন এবং ধনী প্রেমিকের আশায় পুরনো প্রেমিককে লাথি মেরে চলে গিয়েছিল। এখন নতুন প্রেমিকের কাছে রিজেক্টেড হয়ে সর্বশান্ত হয়ে আবার সেই পুরনো প্রেমিকের কাছেই নির্লজ্জের মতো ফিরে আসতে চাইছে আমেরিকা থেকে চীনের পথে হাঁটছে। দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ সজল এই পরিস্থিতিটিকে অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, আইএমএফ এর কাছে লাথি খাওয়ার পর চায়নার কাছে উষ্টা খাইলে পরিস্থিতি কই গিয়ে দাঁড়াবে? চীনপন্থীদেরকে তো বিএনপি 4-5 বছর ধরেই সাইডলাইন করছে। বাস্তবতা হলো, আন্তর্জাতিক সম্পর্ক কোনো সস্তা রোমান্টিক সিনেমা নয়। বেইজিং এই অপমান ভোলেনি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চাইনিজ কমিউনিস্ট পার্টির সাধারণ স্তরের কেরানিরাও হয়তো বাংলাদেশের এই উচ্চপদস্থ ডেলিগেটের সাথে ঠিকমতো দেখা করবে না বা সময় দেবে না। আর যদি দেখা করেও, তবে চীন এবার তাদের সবচেয়ে পুরনো এবং কাঙ্ক্ষিত শর্তটি সরাসরি টেবিলে ছুড়ে দেবে। তা হলো তিস্তা মহাপরিকল্পনা। গত 10 বছর ধরে চীন এই একটিমাত্র মেগা প্রজেক্টের জন্য বাংলাদেশের পেছনে ঘুরঘুর করছে। আমেরিকা এবং ভারতকে খুশি করার জন্য বাংলাদেশ বারবার চীনকে এই প্রজেক্ট থেকে দূরে ঠেলে দিয়েছে। এবার চরম বিপদে পড়া সরকারের কাছে হয়তো চীন সরাসরি বলে দিবে, তিস্তা প্রজেক্ট শুরু করার চুক্তিতে বিনা শর্তে স্বাক্ষর না করলে কানাকড়িও ঋণ বা বাজেট সহায়তা দেওয়া হবে না। অপমান কেউ ভোলে না। যেমন এখন ইরানকে অপমান করার চরম ফল বাংলাদেশের সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে, ঠিক তেমনি চীনকে অপমান করার মাসুলও এই সরকারকে কড়ায় গন্ডায় মেটাতে হবে। বাংলাদেশের যারা ক্ষমতায় থাকে তারা বরাবরই কূটনীতির কিছুই বোঝে না, অথচ অহংকারে মনে করে তাদের চেয়ে দক্ষ আর কেউ নেই। এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই আজ তারা খাদের কিনারে। ইতিহাস বড়ই নির্মম এবং এর পুনরাবৃত্তি ঘটে সবচেয়ে নাটকীয়ভাবে। আমাদের কি খুব দ্রুত ভুলে গেলে চলবে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের শেষ দিনগুলোর কথা? শেখ হাসিনাও ভারতের চরম তোষামত করতে গিয়ে দেশের সব কিছু উজাড় করে দিয়েছিলেন, কিন্তু যখন অর্থনীতি খাদের কিনারে, তখন 2024 সালের জুলাই মাসে তিনি $4 বিলিয়ন ঋণের আশায় ছুটে গিয়েছিলেন সেই চীনে। চীন তাকে খালি হাতে চরম অপমান করে দেশে ফিরিয়ে দিয়েছিল একদিন আগে। আর চীন থেকে সেই খালি হাতে ফেরার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই শেখ হাসিনার ভয়ঙ্কর পতন ঘটেছিল। আজ 2026 সালের এপ্রিলে এসে বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কি ঠিক একই ভুলের পুনরাবৃত্তি করছে না? আইএমএফ এর দরজা চিরতরে বন্ধ, মধ্যপ্রাচ্যের তেল ও সার হরমুজ প্রণালীতে আটকে আছে। আর এখন যদি বেইজিং থেকে মির্জা ফখরুল এবং তিতুমির খালি হাতে চরম অপমানিত হয়ে ফিরে আসেন, তবে এই চরম অর্থনৈতিক ও কূটনৈতিক বিপর্যয়ের দায়ভার কে নেবে? ইতিহাস বারবার প্রমাণ করেছে, পরাশক্তিদের সাথে প্রতারণা করে এবং দ্বিমুখী নীতি নিয়ে কোনো সরকারই টিকতে পারে না। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে, আর বেইজিংয়ের রেড কার্পেটের বদলে এক চরম রাজনৈতিক অমানিসা হয়তো অপেক্ষা করছে এই সরকারের জন্য, দেশের জন্য। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।